আচ্ছা ঠিক আছে, তাহলে ভেক্টর যোগের মানে দ্বিতীয় অধ্যায় তোমাদের আহ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র আর ডট আর ক্রস গুণন আছে। হ্যাঁ, মানে ভেক্টর অধ্যায় থেকে চ্যাপ্টারটা হলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র যেটা বলতেছে যে দুটি ভেক্টরকে একটা ত্রিভুজ অঙ্কন করলাম। তো একটা ত্রিভুজ অঙ্কন করে আমরা এখান থেকে দেখবো যে দুটি ভেক্টর, একটা হলো পি ভেক্টর। ভেক্টর কি? ভেক্টর রাশি। আমরা সাধারণত রাশি হলো দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাদেরকে আমরা কি বলি? রাশি বলবো। হ্যাঁ, রাশি হলো দুই ধরনের, একটা হলো স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি কোনগুলো? যেগুলোর কি, যেগুলোর শুধুমাত্র মান লাগবে, মানের সাথে দিকের কোনো প্রয়োজন নাই। যেগুলো শুধু মান লাগে, মানের সাথে দিকের কোনো প্রয়োজন নাই, সেটা হলো স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হলো যেগুলো মানের সাথে দিকেরও প্রয়োজন আছে। এই যে ভেক্টর রাশি প্রকাশ করছি, পি একটা ভেক্টর রাশি, ভেক্টরকে প্রকাশ করছি কিসের সাহায্যে? একটা ডিরেকশন দিছি। এই ডিরেকশন দিছি না? ডিরেকশন বলতে বোঝাচ্ছে এটা একটা দিক। ভেক্টরকে তুমি কয়েকটা ভাবে প্রকাশ করতে পারো। যেমন তুমি যদি এ বলো একটা ভেক্টর, তাহলে প্রকাশ করতে পারো, চেঞ্জ করা লাগে। আচ্ছা, তাহলে মানে বলতেছে যে তো ভেক্টর রাশিকে আমরা কয়েকভাবে প্রকাশ করতে পারি। ভেক্টর আমরা যেমন একটা বড় হাতের এ কে এভাবে ভেক্টর দ্বারা আমরা এটাকে বোল্ড করতে পারি। কি করতে পারি? লিখলাম এ বি সি। এইটা যদি আমি বোল্ড করি তাহলে এটা দ্বারা আমরা কি করতে পারি? ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি। অথবা এর উপরে আমরা কি করতে পারি? উপরে একটা এরকম চিহ্ন দিতে পারি, এটাও ভেক্টর বোঝায় যে এটা একটা ভেক্টর রাশি। আবার কি নিচেও দিতে পারি, কথা বুঝছেন? আবার উপরে কি করতে পারি? অথবা আমরা উপরে একটা ডিরেকশন চিহ্ন দিয়ে দিতে পারি। ডিরেকশন চিহ্ন বলতে বোঝা যায় যে দুইটা ভেক্টরের আমরা কি লাগবে? মান লাগবে শুধু না, শুধু আবার ডিরেকশনও লাগে। তো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র যেটা বলতেছে যে দুটি ভেক্টরকে যদি একটি সামান্তরিক একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা, একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, দেখো একই ক্রমে, কোন ক্রমে? একই ক্রমে। একই ক্রমে যদি দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে কোন ত্রিভুজের সন্নিহিত বাহু দুটি, তো একটা এইদিকে যাচ্ছে আর একটা কোন দিকে যাবে? এইদিকে। ক্রমটা কিন্তু সেম, ক্রম সেম না? একটা যাচ্ছে এইদিকে আর একটা যাবে কোন দিকে? উপর দিকে। তো ক্রম ক্রম যেহেতু সেম, তাহলে মেইন সূত্র যেটা, আবার একটু মনোযোগ দিয়ে শোনো, কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহু কি করবে? ওই ত্রিভুজের তৃতীয় বাহুই হবে ওই ভেক্টর রাশিদ্বয়ের লব্ধির মান ও দিক। কথা বুঝছেন? বিপরীত ক্রমে। বিপরীত ক্রমে দেখো, এ আসতেছে এইদিকে, যাচ্ছে ওইদিকে, কিন্তু আসার কথা, নর্মালি আসার কথা কি এইদিকে না? কিন্তু এই ভেক্টরটা যেটা লব্ধি প্রকাশ করতেছে সেটা কি? এই তার বিপরীত দিকে। কথা বুঝছো? এই লব্ধিটা আসলে কি, যার ইংরেজি হলো রেজাল্ট্যান্ট। আমি তোমাকে যদি বলি তোমার কাছে আছে 5 টাকা, তোমাকে আমি দিলাম আরো 5 টাকা, তুমি কি করবা? তোমাকে যদি বলি মোট কয় টাকা তোমার কাছে হলো, তুমি বলবা 10 টাকা। বিষয়টা হলো এটা যোগফল, যোগফল, বীজগাণিতিক যোগফল। বাট ভেক্টরের ক্ষেত্রে বীজগাণিতিক যোগফল হয় না। ভেক্টরের ক্ষেত্রে যে যোগফলটা হয় সেটাকে বলা হয় লব্ধি বা মোট রেজাল্ট। হ্যাঁ, এটাকে বলা হয় রেজাল্ট্যান্ট, ইংরেজিতে রেজাল্ট্যান্ট বলে। লব্ধি, তাহলে এটা ভেক্টর, এটা হলো, এটা কি যোগ করলাম? আমরা বীজগাণিতিক যোগ করলাম। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে যে যোগটা করব সেটা হলো লব্ধি। তাহলে দুইটা ভেক্টর রাশিকে, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুটো সন্নিহিত, তাহলে তাদের একটা রেজাল্ট্যান্ট তাহলে কোনটা হবে? এই ভেক্টরটা। তাহলে আমি সূত্রটা একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, যে কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করলে ওই ত্রিভুজের বিপরীত ক্রমে
আচ্ছা, তাহলে এখানে যদি আমি বলি, তোমাকে যদি বলা হয় যে তুমি এটা কি করবা, তুমি এই রেজাল্টেন্ট আর করবা, তোমাকে বলি যে একটা ভেক্টর এটা আছে আর একটা ভেক্টর এটা আছে, তাহলে এটা দুইটার যোগফল কি হবে? যোগফল কি করবা তুমি? এ সি ইকুয়াল টু বলবা কি যে এ বি প্লাস কি বি সি, এটাই তো বলবো নাকি? কিন্তু যেহেতু এটা ভেক্টর, তাহলে কি করতে হবে আমাদের? ভেক্টর চিহ্ন দিয়ে দিতে হবে। এসি সমান আমরা কি বলছি? আর ভেক্টর ইকুয়াল টু এ বি সমান আমরা কি বলছি বলো তো? পি ভেক্টর প্লাস বিসি সমান আমরা বলছি কি? কিউ ভেক্টর। তো ত্রিভুজ সূত্র কি খুবই কঠিন? ত্রিভুজ সূত্র কি খুবই কঠিন? আচ্ছা, এখান থেকে আমরা এটা বলতে পারি, আবার এটা এখান থেকে এটাও বলতে পারি যে এসি ভেক্টর ইকুয়াল টু যদি এ বি ভেক্টর হয় প্লাস বি সি ভেক্টর হয়, তাহলে আমরা এটা ওই পাশে নিয়ে যাব। হ্যাঁ, এটা কি এভাবে লিখতে পারি কেন বলো? কথাটা একই, ইকুয়াল টু এসি ভেক্টর, একই কথা না? উল্টাই লিখছি। হ্যাঁ, তা এটা এই পাশে নিয়ে আসলে কি হবে? এ বি ভেক্টর প্লাস ভি সি ভেক্টর মাইনাস কি এসি ভেক্টর হবে, কিন্তু ইকুয়াল টু জিরো। কিন্তু এটা এই পাশে আছে না, পজিটিভ আছে না, ইকুয়াল টু এই পাশে চলে আসলে কি নেগেটিভ হয়ে যাবে? আচ্ছা, মনে রাখবেন ভেক্টরের ক্ষেত্রে এ বি আর বি এ এক না, এর ডিরেকশন আলাদা। এ বি বলতে বোঝাচ্ছে আপনি এমন একটা ভেক্টর তৈরি করছেন বা এমন একটা ভেক্টর মান যেটার ডিরেকশন হলো এ থেকে বি এর দিকে। কোন দিকে? এ থেকে বি এর দিকে। আর আর বি এ বলতে বোঝাচ্ছে এমন একটা ভেক্টরের মান যেটার ডিরেকশন কি যাচ্ছে কোন দিকে? বি থেকে এর দিকে, বি থেকে এর দিকে। তাহলে আমি যদি বলি যে এ থেকে বি এর দিকে যাচ্ছে ভেক্টর হলো এটা, এটা হলো এ, এটা হলো বি। বি থেকে এর দিকে যাচ্ছে, তাহলে ভেক্টর কোনটা হবে? এই দিকে হবে না? আপনি এক যাচ্ছেন এইদিকে আর একজন যাচ্ছে এইদিকে, দেখেন তো একজন আরেকজনের বাধা কি 180 ডিগ্রি না? কথা বুঝছেন? এই যে এরকম না, একজন যাচ্ছে এদিকে আর একজন যাচ্ছে এদিকে, এদের মধ্যে মূর্তি কোণ কত? 180 ডিগ্রি না? 180 ডিগ্রি কিনা? অর্থাৎ আপনি এইভাবে বলতে পারেন এটা এইদিকে যদি পজিটিভ হয়, এদিকে কি তার উল্টা নেগেটিভ। এটা যদি পজিটিভ ধরেন, এটা কি নেগেটিভ। তার মানে এইটাকে আমরা পজিটিভ ধরছিলাম, ধরছিলাম কিনা? এটাকে আমরা পজিটিভ ধরে এই এই ক্যালকুলেশন আসছে, এটাকে পজিটিভ ধরে এই ক্যালকুলেশন আসছে। এখন যদি এটা এখানে আমরা প্লাস করে দিতে চাই, এ বি প্লাস বি সি প্লাস সি এ ভেক্টর ইকুয়াল টু কত? জিরো। এটা কি কোনো ভুল হবে? এটা যদি এসি যদি মাইনাস হয়, এসি যদি এখানে এসে মাইনাস হয়, তো সি এ প্লাস হয়ে যাবে না? সি এ প্লাস। তো এইটাই, তো এখান থেকে আমরা একটা কথাটা লিখবো। হুম, এতটুকু বুঝতেছেন ত্রিভুজ সূত্র? এরপরে আমরা সামান্তরিক সূত্র বলবো। হ্যাঁ, অতএব দেখেন, এখান থেকে একটা কথা বলতে পারি যে কোন ত্রিভুজের সূত্র, কোন ত্রিভুজের যদি তিনটি বাহু একই ক্রমে, দেখেন এইটা কি, এইটা বলতে কি বোঝাচ্ছে? একই ক্রমে না? এই অর্ণব, এইটা বলতে কি বোঝাচ্ছে? এ প্লাস বিসি কখন লিখছি? যখন তারা একই ক্রমে ছিল, একই ক্রমে ছিল। তার মানে এখানে যদি এ প্লাস, দেখেন তো সি এ কোন দিকে? এইদিকে না? এইদিকে না? এ বি যাচ্ছে এদিকে, বি সি যাচ্ছে এদিকে, সি এ প্লাস সি এ কোন দিকে যাচ্ছে? তারা কি সবগুলো একই ক্রমে না? যদি কোনো ত্রিভুজের তিনটা বাহু একই ক্রমে তিনটি ভেক্টর রাশিকে নির্দেশ করে, তাহলে তাদের লব্ধির মান কত হচ্ছে? শূন্য। লব্ধির মান কত হচ্ছে? শূন্য। তার মানে ওই ওই কথাটা তুমি বাংলা লিখে দিতে পারো, যদি ত্রিভুজের ত্রিভুজের যদি ত্রিভুজের তিনটি বাহু একই ক্রমে, যদি ত্রিভুজের তিনটি বাহু একই ক্রমে কি করতে পারে? তিনটি ভেক্টর রাশিকে নির্দেশ করে, করে তবে
তাদের লব্ধি শূন্য। এই কথাটার মানে বুঝছেন? কথাটার মানে বুঝছেন? এ বি কোনটা যাচ্ছে কোন দিকে? এইদিকে না? বিসি কোনটা? এইদিকে যাচ্ছে। সি এ কোনটা? এইদিকে যাচ্ছে না? তাদের যোগফল ইকুয়াল টু কত? শূন্য না? আর যোগফলটা কি লব্ধি না? তার মানে এরা কি একই ক্রমে আছে কিনা বলেন? তার মানে একটি যদি ত্রিভুজের তিনটি বাহু একই ক্রমে তিনটি ভেক্টর নির্দেশ করে, তাহলে তাদের লব্ধি আসলে কত আসলো? আমাদের রেজাল্টে তিনটা আসলো না, শূন্য আসলো। এটাই লিখছি, বাংলা কথাটা এখানে লিখে দিচ্ছি। এতটুকু শেষ, ভেক্টর যোগ ত্রিভুজ সূত্র শেষ। হ্যাঁ, এখানে আসেন, এরপরে আমরা সামান্তরিকের সূত্র দেখবো। হ্যাঁ, সামান্তরিকের সূত্রটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। ছবি তোলেন, দেখেন। তাহলে সামান্তরিকের সূত্র দেখি। তো সামান্তরিকের সূত্র তেমন কঠিন বিষয় না, একদম সহজ, শুধু ওইভাবেই মনে রাখেন। বলতেছে কোন একটা সামান্তরিকের যদি দুটি সন্নিহিত বাহু দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুটি কি করবে? একই বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, এটা কি সামান্তরিক না? দুটি ভেক্টরকে নির্দেশ করতেছে না? এই যে একই বিন্দু থেকে অঙ্কিত, দেখেন এই বিন্দু থেকে এটা একটা আর একটা কি এইদিকে, এটা একটা এইদিকে আর একটা কি এইদিকে না? আচ্ছা, এটা যদি কিউ ভেক্টর হয়, এটাও কি ভেক্টর হবে না? সেম মান হবে না? পরস্পর বিপরীত বাহুগুলো সমান না সামান্তরিকের? কিন্তু কোণগুলো কিন্তু অসমান, কোণগুলো সেম না, কিন্তু এটার কোণ আর এটার কিন্তু সেম না, এটার কোণ আবার এটার কোণের সাথে সেম না। কথা বুঝছেন? তো এটা যদি কিউ ভেক্টর হয়, এটাও কি ভেক্টর, এটা যদি পি ভেক্টর হয়, আমরা সমান্তরালে কি এটাও পি ভেক্টর বলতে পারি। তো আমরা বলবো যে কোন একটা সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ওই সামান্তরিকের কর্ণই হবে, কর্ণ কোনটা? এটা না? এই কর্ণই হবে এই ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। এই কর্ণই কি করবে? এই ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। সেই অনুযায়ী আমরা এটা দেখলাম, যেটা এটা হলো লব্ধির মান। এখন আমাদের এই লব্ধির মানটা বের করা আমাদের মেইন টার্গেট। কি টার্গেট থাকবে? এই লব্ধির মানটা বের করে নিয়ে আসা। এই দুটো ভেক্টর রাশির এই লব্ধির মানটা কেমন হবে সেটাই আমরা বের করব। এই ক্ষেত্রে আমরা দেখে একটা জিনিস বুঝতেছি যে একটা সামান্তরিকে আমরা যদি কর্ণ লিখে ফেলি, তখন এই সামান্তরিকটা দুইটা ত্রিভুজে বিভক্ত হয়ে যায়। এদিকে তাকান, দেখেন তো দুইটা ত্রিভুজ না? একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তার মানে এই ত্রিভুজ হিসাব না করলেও আসবে। এই ত্রিভুজ যদি আমরা হিসাব করি, দেখেন এই ত্রিভুজের লব্ধি কিন্তু এইটা, লব্ধি এটা না? সেটাই তো হওয়ার কথা নাকি? ত্রিভুজের সূত্রতে কিন্তু আমরা সেটাই দেখছি যে এইদিকে একটা ভেক্টর আছে, ওইদিকে একটা ভেক্টর আছে, তার লব্ধিটা তার বিপরীত ক্রমে এটা হয়েছে না ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। কিন্তু আমরা এই এই যে ত্রিভুজ অঙ্কন করলাম, এই ত্রিভুজের যদি লব্ধি বের করতে চাই, তাহলে আমরা স্বাভাবিকভাবে বের করতে পারবো না। আমরা একটা উপায়ে বের করতে পারি, সেটা হলো যে এই ত্রিভুজটাকে যদি আমরা সমকোণী ত্রিভুজ বের করে ফেলতে পারি, সমকোণী ত্রিভুজ করে ফেলতে পারি, এই ত্রিভুজটাকে যদি সমকোণী করে ফেলতে পারি, তাহলে সমকোণী ত্রিভুজের এটা কি অতিভুজ হবে না? এটা অতিভুজ হবে, আর এইটা হবে তার কি ভূমি, আর এটা হবে কি লম্ব। যদি আমরা এটা সমকোণী ত্রিভুজ ধরে নিতে পারি, তাহলে দেখো তো এখানে যদি একটা অঙ্কন করে দেই, এটা এইদিকে বর্ধিত করে দেয়, আবার এই দিক থেকে এটা বর্ধিত করে নিচে আসি, তাহলে দেখো তো একটা সমান্তরিক ত্রিভুজ মনে হচ্ছে না? যার এক কোণ কি এটা 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। যদি এরকম ভাবি, তাহলে এইটা হলো তার অতিভুজ, এটা হলো তার লম্ব, এটা হলো তার ভূমি। এই ক্ষেত্রে এই অতিভুজের মান বের করার পিথাগোরাসের একটা উপপাদ্য আছে। উপপাদ্যটা কি? যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, আমরা পড়ছি না 9 10-এ, লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। মনে আছে না? মনে আছে। এই সূত্রটা যে মনে নাই, কারণ এই সূত্র প্রচুর অ্যাপ্লাই হয়েছে না, এই সূত্র সবারই প্রায় মনে আছে। তাহলে আমরা এখানে অতিভুজ হিসাবে কে কাজ করতেছে? আর স্কয়ার। আর এটা ধরে নিলাম কি ডি ধরে নিলাম। কি ধরে নিছে ওরা? আচ্ছা, এন ধরে নিছে। আচ্ছা, আমরা এন ধরে নিলাম, একটা ধরলেই হলো, কোনো সমস্যা নেই। তো তোমরা যেন ভালো করে বুঝো, এই কারণে আমি এনই ধরে নিলাম। দেখো তো এই কোণটা আর এই কোণটা কি সেম হবে কিনা, আলফা হবে কিনা বলো? একই কোণে হেলে আছে না? একই কোণে হেলে আছে। এটাও ভূমি, এটাও ভূমি হিসেবে তুমি রেফারেন্স হিসেবে ধরে নাও।
একই কোণে হেলে থাকলে এটাও আলফা এটাও আলফা। আলফা আসলে কি? আলফা হলো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। দেখো এটা পি কিউ ভেক্টর ছিল, এটা কি পি ভেক্টর। এই আলফাটা কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ না? আর থিটাটা কি? থিটা শুধুমাত্র এই লব্ধির কোণ। দেখো রেফারেন্স থেকে লব্ধি বরাবর যেটুকু গেছে তার ভিতরের কোণ হলো থিটা। তার মানে এই থিটা কিসের কোণ? লব্ধির কোণ। এই আলফাটা কি? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আচ্ছা, তো আমরা এটা সমান এটাও আলফা বলতে পারি। তার মানে এই কোণের মানটা আমরা জানি। কোণের মানটা কি? আলফা। আচ্ছা, একটার মান জানি। আমরা এখন যদি এই টোটাল ত্রিভুজটাকে আমরা যদি একটা ভূমি ধরি আর এটা যদি লম্ব ধরি, দেখো এই ভূমির অলরেডি আমার ও এ পর্যন্ত পি ভেক্টরের মান জানা আছে, কিন্তু শুধুমাত্র জানা নাই কি এ এন এর মানটা আমাদের জানা নাই। আমাদের টোটালটা মিলেই তো একটা ভূমি, তাই না? কিন্তু সেখানে শুধুমাত্র আমাদের ও এর মানটা জানা আছে, এ এন এর মানটা জানা নাই। এবং এখানে দেখো আমরা এই বাঁকা দিকে আমরা কিউ ভেক্টর জানি, কিন্তু এই খাড়া রেখা বরাবর এই ভেক্টরটার একই এইটার মান আমাদের জানা নেই। এটার মান জানা আছে? জানা নেই। তাহলে আমাদের মেইন টার্গেট হলো এ এন বের করে নিয়ে আসবো আর বি এন বের করব। বের করে তখন টোটালটা পিথাগোরাস টোটালটা একটা সমকোণী ত্রিভুজ ভেবে পিথাগোরাসের উপপাদ্য ফেললেই আর এর মানটা বের হয়ে যাবে। তুমি যদি এখানে আর স্কয়ার সমান লেখো, দেখো তো আর ভেক্টর আর স্কয়ার সমান, এখানে লম্ব কে বলো তো? বি এন না? বি এন কি হবে? স্কয়ার প্লাস দেখো এখানে ভূমিকে ও এন না? ও এন স্কয়ার। ও এন কি স্কয়ার। তো এখানে বি এন স্কয়ার প্লাস ও এন কে ভাঙলে দুইটা অংশে বিভক্ত করা যায় না? দেখো তো ও এ প্লাস কি এ এন। এটা করা যায় কিনা বলো? করা যায়। আর স্কয়ার, সরি আর স্কয়ার বলতেছি, হ্যাঁ আর স্কয়ার। আচ্ছা, তার মানে আমাদের বি এন এর মান জানা নাই আর এখানে ও এর মান জানা আছে, এ এন এর মান জানা নাই। দেখো এখানে খেয়াল করলে তুমি এটা দেখবা যে টোটালটা মিলে যেমন একটা সমকোণী ত্রিভুজ, এইটুকু মিলেও একটা সমকোণী ত্রিভুজ। এটুকু মিলেও একটা সমকোণী ত্রিভুজ না? এর কোণ কিন্তু 90 ডিগ্রি। তো এইটুকু মিলে দেখো আমরা এক কোণের মান জানি এবং এইটার একটার মান জানি। আমরা কিন্তু এটার মানও পেয়ে যাবো, এটার মান পেয়ে যাবো। কিভাবে দেখো? আচ্ছা, আমরা কি সূত্রটা একটু লিখে দিব? আচ্ছা, কোন সামান্তরিকের একই চালু আছে তো বিন্দু হতে কোন সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই সামান্তরিকের কর্ণই তাদের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এটা হলো সূত্র। এখন আমরা প্রমাণ করব। কিসের মান বের করব? এই লব্ধির মানটা বের করব। তো লব্ধির মান বের করতে আমাদের প্রথমে লাগবে কি বিএন এর মান জানা নাই আর কি এন এর মান জানা নাই। ছোট্ট ত্রিভুজ থেকে আমরা বিএন এর মান বের করি। দেখো এই বিএনটা কি লম্ব কিনা বলো? লম্বর সাথে সম্পর্কিত এমন একটা ত্রিকোণমিতিক অনুপাতের নামটা বলো তো? লম্বর সাথে সম্পর্কিত এমন একটি ত্রিকোণমিতিক অনুপাতের নাম হলো সাইন থিটা। কি থিটা? সাইন। সাইন নাকি? সাইন সমান আমরা কি জানি? লম্ব ডিভাইডেড কি অতিভুজ। সাইন সমান আমরা লম্ব ডিভাইডেড, ওই যে সাগরে লবণ আছে নাকি, লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে আমরা এখান থেকে যদি আমরা একটু সাইড নোটে এখানে বের করে নিই, তোমরা এখানে করে নিতে পারো, সমস্যা নাই। এই লাইনটা কিন্তু অলরেডি আমাদের এখান থেকে শুরু হয়ে গেছে, বুঝছো? লাইনটা কোথা থেকে শুরু হয়েছে? এখান থেকে শুরু হয়ে গেছে।
তার মানে এখানে আমরা বি এন এর তাহলে সাইন, এখানে থিটার পরিবর্তে কে আছে, আলফা না, আলফা ইকুয়াল টু আমরা কি বলতে পারি যে লম্ব ডিভাইডেড অতিভুজ, এই ছোট্ট ত্রিভুজের লম্বকে বিএন না, বিএন। অতিভুজ কে বলেন তো, ও লম্ব ডিভাইডেড অতিভুজ, অতিভুজ কি এবি না, এবি। তার মানে এবির মান আমাদের জানা আছে কিনা বলেন, কিউ ভেক্টর, কিউ ভেক্টর জানা আছে না এবির মান। এখন বিএন এর মান যদি বের করতে চান এবি সিম্পলি ওই পাশে গুণন হয়ে যাবে, তার মানে বিএন বের হবে কত, এবি ইনটু সাইন আলফা, আর এবি সাইন আলফা মানে কিউ সাইন আলফা। পাইলেন কিনা, অলরেডি আমরা বিএন এর মান পেয়ে গেছি। এখন আসেন এন এর মান বের করব। এন এর মান যদি আমরা বের করতে চাই, এন হলো ভূমি, এই ছোট ত্রিভুজের এন কেটা কি, ভূমি। ভূমির সাথে সম্পর্কিত এমন একটি ত্রিকোণমিতিক অনুপাত হলো কজ, কি কজ, যেটাকে আমরা কোসাইন বলি। তো কজ, কজ সমান আমরা কি বলতে পারি, কবরে ভূমি আছে নাকি, বা ভূমিয়তি যেটাই বলি না কেন, তার মানে কবরে ভূমি আছে, তাহলে কস থিটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে ভূমির সাথে সম্পর্কিত ত্রিকোণমিতিক অনুপাত হলো কস, তাহলে কস এখানে আলফা হবে না থিটা হবে, আলফা ইকুয়াল টু, তাহলে আমরা বসাবো কি, ভূমি, ভূমি কি এ এন না, অতিভুজ কি এ ভি, তার মানে আমরা এ এন বলতে পারি, এ এন বলতে পারি এ বি কজ আলফা। তার মানে এ বির মান কত, এ বির মান কত, কিউ কজ আলফা, কিউ কজ আলফা। তার মানে এন এর মান পেয়ে গেছি, বি এন এর মান পেয়ে গেছি। সিম্পলি এখন কি আমরা এখানে বসায় দিতে পারবো না, তার মানে এখন বসায় দেন, আর স্কয়ার সমান আমরা লিখবো বিএন, বিএন কোনটা, বিএন সমান কি কিউ সাইন আলফা স্কয়ার প্লাস কি ও এ, ও এ সমান কি দেখেন তো পি ভেক্টর না, পি ভেক্টর। আচ্ছা একটু সুন্দর করে সাজায় লিখি, এটা আগে লিখলাম আর ওইটা পরে, এইটা পরে লিখবো ওইটা আগে লিখবো, সমস্যা আছে না, সমস্যা নেই। তার মানে আমরা যে এইটা আগে লিখবো আর ওইটা পরে লিখবো, পি, তাহলে ও এ সমান পি ভেক্টর প্লাস এ এন সমান আমরা কি পাইলাম, কিউ কজ আলফা স্কয়ার প্লাস এখানে আসেন বিএন সমান আমরা কি পাইছিলাম, কিউ সাইন আলফা স্কয়ার, এখানে আসেন এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে কিনা, তার মানে আমরা কি বলতে পারি, স্কয়ার প্লাস 2 এ বি প্লাস কি কিউ স্কয়ার। আচ্ছা এটা দেওয়া মানে কি, কিউ এর উপর স্কয়ার আছে, কজ এর উপর স্কয়ার আছে নাকি, তার মানে এটা একেবারে লিখে দিলাম নাকি, একেবারে লিখে দেওয়া যায় না, কজ স্কয়ার প্লাস এখানে দেখেন তো কিউ স্কয়ার কি থাকবে, সাইন স্কয়ার আলফা হয়েছে। তো এখান থেকে আমরা পি স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস এখান থেকে দুইটার থেকে দেখেন তো কিউ স্কয়ার কমন নেওয়া যায়, থাকে কে সাইন স্কয়ার আলফা প্লাস কি কজ স্কয়ার আলফা, এইটা সমান কি 1 না, ত্রিকোণমিতিক সূত্র পড়ে আসছে, এটা সমান 1, তার মানে এখানে পি স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কয়ার থাকলে এখানে 1 দেওয়া যায় না দেওয়াতেই, এই পাশে আছে কে আর স্কয়ার, আমাদেরকে আর স্কয়ার লাগবে নাকি আর এর মান লাগবে, তার মানে আরটা স্কয়ারটা এই পাশে এসে কি হয়ে যাবে, উল্টা করে দেবে, পি স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কয়ার টু আর। এইটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত লব্ধির মান, প্রমাণ হয়ে গেছে। খুব কঠিন, একবার ইজি না, বুঝলে ইজি, না বুঝলে কঠিন নাকি। এটা আপাতত তুলেন, তারপরে আমরা আর একটা জিনিস, শেষ হয় নাই, হ্যাঁ শেষ হয় নাই, আমরা লব্ধির মান বের করলাম, বলছি কি লব্ধির মান ও দিক নির্দেশ করবে, দিক কি বের করছে এখনো, দিক কোনটা, এটা না, তো এইটা যদি দিক হয় এই টোটালটার ত্রিভুজ মানে সামান্তরিক ত্রিভুজ কোনটা হবে বলেন তো, এই যে এইটা কিনা বলেন, সমকোণী সামান্তরিক বলছি, সমকোণী ত্রিভুজ, সরি সমকোণী ত্রিভুজ, এটা কোনটা হবে, এই যে এইটা, হ্যাঁ এটা হবে ও বি এন নাকি, এইটা টোটালটা মিলে কি একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজে আমরা tan থিটা অ্যাপ্লাই করব, লম্ব জানো ভূমি জানো, tan থিটা সমান আমরা কি বলতে পারি, লম্ব ডিভাইডেড কত ভূমি, আমরা এই থিটার মান বের করব, কিসের মান বের করব, থিটার মান বের করব। এখানে লম্ব কে বিএন না, ভূমি কে ও এ প্লাস এ এন, তাহলে আমরা এটা যদি হিসাব করি তাহলে লম্ব হলো ভূমি হলো বিএন, আর এখানে কত ও এ প্লাস হলো এ এন। তো এখানে আমরা যদি বলি এখন tan থিটা ইকুয়াল টু আমরা বলতে বিএন সমান আমরা কি জানি, বিএন সমান জানি হলো
কিউ cos sin আলফা, কিউ sin আলফা ডিভাইডেড ও এ সমান কি পি প্লাস এ এন সমান কি কিউ cos আলফা। আমরা কি tan থিটার মান লাগবে না থিটার মান লাগবে? থিটার মান লাগবে। তার মানে থিটা যদি এই পাশে থাকে tan এই পাশে গুণন আছে ওই পাশে কি ভাগ হয়ে যাবে না? ভাগ হয়ে যাওয়া আর tan ইনভার্স 1 লেখা একই কথা, কথা বুঝছেন? ভাগ হয়ে যাওয়া tan ইনভার্স 1 একই কথা। তো এটা সমান আমরা কি লিখতে পারি তাহলে q sin আলফা ডিভাইডেড p প্লাস q cos আলফা। এটা একটা প্রমাণ হয়ে গেছে। এটার মান নির্ণয় করলাম, আর এটা কি দিক নির্ণয়। হ্যাঁ এই যে দিক নির্ণয়, আর এটা কি মান নির্ণয়। সহজ না?